নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে বিচারপতি সবথেকে বর্তমানে বেশি আলোচিত এবং সবথেকে বেশি জনপ্রিয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এবারে কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হলো নতুন মামলা। সুপ্রিম কোর্টে দায়ের করলেন মামলা আমাদের রাজ্যের সুদীপ রাহা নামে এক তৃণমূল নেতা। তো কী বিষয়ে মামলা করেছেন, কেন মামলা করেছেন, এই বিষয়ে সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই এবং এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেছেন ওনার বক্তব্যও আমরা শুনব। তো চলুন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে এক তৃণমূল নেতা সুদীপ রাহা, যার নাম, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। যার বক্তব্য যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সংবিধানের 124-এর 4 ধারা অনুযায়ী যেন তিনি নিয়ন্ত্রণে থাকেন এবং তার বক্তব্যের ওপর যেন নিয়ন্ত্রণ আসে, এই হচ্ছে তার দাবি। এবং কলকাতা হাইকোর্টে বিচারপতির আসনকে যেন কলুষিত মুক্ত রাখা হয়, এই দাবি করে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। কেননা তার অভিযোগ যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারংবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন এবং তৃণমূল দলকে নিশানা করেছেন এবং মুখ্যমন্ত্রীর কবিতা নিয়েও তিনি ব্যঙ্গাত্মক ছলে কথা বলতে ছাড়েননি, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন সুদীপ রাহা নামে এই ব্যক্তি। এবং এছাড়াও তিনি বলেছেন, তিনি গত কয়েকদিন আগে যখন সন্দেশখালির ঘটনা নিয়ে আক্রান্ত ইডি আধিকারিকদেরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, সে সময় তিনি সাংবাদিকদের সামনে কিন্তু প্রশ্ন করেন যে নিয়োগ দুর্নীতি আটকাতে আমাদের রাজ্য সরকার কত টাকা সুপ্রিম কোর্টে খরচ করেছেন, তাকে রাজ্য সরকার বলতে পারবেন বা তার হিসেবটাকে উনি দিতে পারবেন, এরকম মন্তব্য করেছেন। এবং এছাড়াও তিনি বর্তমানে আমাদের রাজ্যের কী পরিস্থিতি এই নিয়েও কিন্তু মুখ খুলতে ছাড়েননি এবং তিনি বারংবার বলছেন যে ওনাকে সন্ত্রস্ত করার চেষ্টা বারংবার করা হয়েছে, এর আগেও করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, আবারও চেষ্টা করা হবে। এবং এছাড়াও তিনি এর পাশাপাশি বলেছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী একজন আইনজীবী, কিন্তু ওনার কণ্ঠস্বর পরীক্ষা করিয়েছেন আমাদের রাজ্য সরকার, ফলে ওনাকে আসামির মতো চোখে দেখা হচ্ছে, এমনটা কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আমি শোনাবো আপনাদেরকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমস্ত কথা, আপনারা নিজের কানেই শুনতে পাবেন। এবং এছাড়াও তিনি অভিষেক ব্যানার্জিকে বলেন যে তিনি একজন নেতা হয়ে তেনার এত সম্পত্তির আসে কোথা থেকে এবং তিনি কি একটা অ্যাফিডেভিট করে কোর্টকে জানাতে পারবেন বা মেসেজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারবেন, এমন মন্তব্য করেছেন। যদি অভিষেক ব্যানার্জি এ ধরনের মেসেজ দিতে পারে সোশ্যাল মিডিয়ায়, তাহলে তার সমতুল্য বিভিন্ন নেতা নেত্রী যারা রয়েছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায়, আরও প্রমুখ নেতা নেত্রীদেরকেও কিন্তু তিনি একই প্রশ্নই রেখেছেন। তো এরকম বিভিন্ন মন্তব্য উনি আজকে করেছেন সাংবাদিকদের সামনাসামনি। তো আপনাদেরকে আমি সেই বক্তব্য শোনাবো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তো চলুন আমরা বিচারপতি গঙ্গোপাধ্যায় কী বলেছেন ডাইরেক্ট আপনারা শুনে নিন। এরকম কোনো মানুষের নাম আমি এর আগে শুনিনি, তিনি কি চেয়েছেন তিনিই জানেন। আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত 1.5-2 বছর ধরে। কখনো কোর্টে পেপার ওয়েট নিয়ে ঢুকে, অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা, কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া, কোর্ট বয়কট করার চেষ্টা, এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে। সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে। কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না। তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে, যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে। সুতরাং সেটা আর্টিকেল 21-কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না, প্রথম কথা।
দ্বিতীয় কথা, কদিন ধরে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যখন আমাকে জিজ্ঞেসই করছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন? পারবেন বলে মনে হয় না। গত সপ্তাহে কল্যাণীতে বলেছি, যখন আমি আহত ইডি অফিসারদের দেখতে গিয়েছিলাম, হসপিটালের বাইরেও বলেছি যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইব, অফিসিয়ালি। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। আপনারা নিজের কানেই শুনলেন এবং সমস্ত ভিডিওটাই আশা করি দেখলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আমাদের বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং কেউ যদি পিটিশন করে যে আমরা চৌর্যবৃত্তি ক্রয় খাই, তাহলেও তিনি অবাক হবেন না। এ ধরনেরও কিন্তু মন্তব্য করতে ছাড়েননি। ফলে এর থেকে বোঝা যাচ্ছে কতটা ক্ষোভ জন্মে আছে ওনার মধ্যে। এবং নিয়োগ দুর্নীতি তদন্ত যেভাবে উনি রায় দিয়েছেন এবং সেগুলি কি যে এইভাবে সুপ্রিম কোর্টে গিয়ে বারংবার ফিরে এসেছে, তার ফলে কিন্তু উনি ভীষণ ক্ষোভ থেকে এ ধরনের মন্তব্য করেছেন। এবং আবারও যে পূর্বে ওনাকে এই ধরনের সন্ত্রস্ত করা হবে বা এ ধরনের ঘটনা ঘটবে, এমনও কিন্তু উনি মন্তব্য করতে ছাড়েননি। এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা প্রসঙ্গ আপনারা দেখেছেন, 58,000 প্যানেল প্রকাশের যে নির্দেশ ছিল ডিপিএসসি ওয়াইজ, সেই নির্দেশেও কিন্তু উনি গত 3রা জানুয়ারি 2024 যখন তিনি প্যানেল প্রকাশের নির্দেশ দেন 42,000 মামলায়, মৌটুসি রায়ের যে মামলা ছিল, সেই মামলার ক্ষেত্রেও কিন্তু উনি বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ, সেই নির্দেশকেও টানতে বলেননি। তিনি ওই দিনও কিন্তু কটাক্ষ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমস্ত কথাই বুঝতে পারলেন। তো আজকে আপনাদের এই আপডেটটা দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।